ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগছে। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 31। আমাকে ভার্সিটি দিয়ে এসেই মেঝো চাচুর বাসায় চলে আসেন রেয়ান। ড্রয়িং রুমে কী যেন আলোচনা করছিল মেঝো চাচু আর চাচি যান। রেয়ানকে আসতে দেখে অনেকটা চমকে যান তারা। তৎক্ষণাৎ কথা বলা বন্ধ করে ফেলেন। সন্দেহের দৃষ্টিতে তাদের দিকে তাকান রেয়ান। ভ্রু কুঁচকে বলেন, কিছু কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে তোমাদের। মেজো চাচ্চু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বলেন, কিছু না, এমনি কথা বলছিলাম তোর মায়ের সাথে। মেজো চাচ্চুর কথায় সায় দিয়ে চাচি যেন হাসার চেষ্টা করলেন, কিন্তু সন্দেহ যেন গেল না রিয়ানের। উনি কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে রইলেন তাদের দিকে। পরক্ষণেই দ্রুত চলে গেলেন নিজের রুমে। মেজো চাচু আর চাচি বড় বড় নিঃশ্বাস ফেললেন এবার। এতক্ষণ তাদের দম আটকে আসছিল যেন। বারান্দায় বসে আছে দিঘি আর আবদ্ধ। হাতে মুখের ভর দিয়ে আবদ্ধের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দিঘি। আবদ্ধ তার মূল্যবান বই পড়তে ব্যস্ত। দিঘি কয়েকবার উকি দিয়ে দেখার চেষ্টা করছে আবদ্ধ কি পড়ছে। দিঘির এই উকিঝুঁকি দেখে আবদ্ধ বলল, কি হয়েছে? দিঘির দ্রুত উত্তর, কথা বলবো। কথাই তো বলছি আমরা, কোথায়? আপনি বই নিয়ে বসে আছেন, সময় দিচ্ছেন না আমাকে। ছোট একটা নিঃশ্বাস ফেলে বইটা রেখে দিল আবদ্ধ। দিঘির মুখোমুখি ঘুরে বসল। শীতল চাহনি নিয়ে বলল, পড়া কেমন চলছে তোমার? মুখটা ফুলিয়ে ফেলল দিঘি। তেতো মুখে বলল, পড়ালেখার খবরাখবর জিজ্ঞেস করতে বলিনি আমি। দিঘির বিরক্তি মাখা চেহারা দেখে আবদ্ধ মুচকে হাসল। সে হাসি প্রাণ ভরে দেখল দিঘি। আনমনেই বলে উঠল, আপনার হাসি অনেক সুন্দর। আবদ্ধ আবার একটু শব্দ করে হাসল। পরক্ষণেই একটা অসহায় ভাব ফুটে উঠল তার মুখে। ম্লান কণ্ঠে বলল, জানো দিঘি, আমি আমার স্কুলের সবচেয়ে দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম। সবার কাছে হাস্যোজ্জ্বল একটা পরিচিত মুখ। কয়েক মাস আগেও আমি এমন ছিলাম। কিন্তু আব্বু যখন বললেন আমাকে বিয়ে দিতে চান, তখন কেমন যেন গম্ভীর হয়ে উঠি আমি। আমার বয়স এখন মাত্র 22 বছর। এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো চিন্তাই ছিল না আমার। পড়ার পাশাপাশি আব্বুর বিজনেসের টুকটাক কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম। অথচ বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলল আবদ্ধ। সামান্য হেসে বললাম, আমি তোমাকে প্রথম প্রথম মেনে নিতে না চাইলেও এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি, কিন্তু এর জন্য আমার একটু সময় লাগবে। আমাকে একটু সময় দেবে প্লিজ, নিজেকে আগের মতো করতে, তোমার আদর্শ বর হতে। জলে ভরে আসা দিঘির চোখ চিকচিক করে উঠল। মুখে একরাশ উজ্জ্বলতা ছেয়ে গেল। আবদ্ধের হাতে হাত রেখে মুচকি হেসে বলল, আমি আপনার পাশে আছি আবদ্ধ। আপনার যত সময় প্রয়োজন নিঃসন্দেহে নিন। পরের দিন ভার্সিটি যাওয়ার জন্য রুম থেকে বের হতেই কয়েক দফা চমকে গেলাম। মেঝো চাচু আর চাচি বসে আছেন ড্রয়িং রুমের সোফায়। তারা একা নন, আবদ্ধ, দিঘি, এমনকি ইয়াসিন ভাইয়াও আছেন সাথে। চট্টগ্রাম থেকে এ লোক আসলো কখন? জানালো তো না আমায়। মুহূর্তের মধ্যেই বিস্ময় শব্দটা ঘিরে ধরেছে আমায়। বিস্ফোরিত চোখে চেয়ে আছি চাচ্চু আর ইয়াসিন ভাইয়ার দিকে। ভাইয়া দাঁত কেলিয়ে হাসছেন। এর মাঝে আম্মু বলে উঠলেন, আজকে তোর ভার্সিটি যেতে হবে না মিরু, রুমে যা। আমি আসছি। আর এক দফা বিস্মিত হলাম।
মেজো চাচুরা এলে এলে কখনোই আম্মু আমাকে ভার্সিটি যেতে নিষেধ করেন না। তাহলে আজকে কেন? মেজো চাচুরাই বা এত সকাল সকাল এলেন কেন? কোনো মতে সালাম দিলাম চাচুদের। তারপর চিন্তিত ভাব নিয়ে ধীর পায়ে চলে এলাম রুমে। এসেই ধপ করে বসে পড়লাম বিছানায়। কিছুক্ষণ পর আম্মু এলেন রুমে। হাতে থাকা একটা নীল রঙের শাড়ি ধরিয়ে দিয়ে তাড়া নিয়ে বললেন, মিরু, তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে তো। আমার ভ্রু কুঁচকে এলো। শাড়ি পরবো কেন? কুঞ্চিত ভ্রু নিয়ে বললাম, আম্মু, শাড়ি পরতে হবে কেন? কারো কি বিয়ের অনুষ্ঠান আছে নাকি? আম্মু ব্যস্ত ভঙ্গিতে রুম ত্যাগ করতে করতে বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেশি সময় নষ্ট করিস না। হতভম্ব আমি, কি হচ্ছে এসব? এক পলক তাকালাম শাড়িটার দিকে, বেশ সুন্দর দেখতে। নীলের সঙ্গে ধূসর কালো রংটা বেশ মানিয়েছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম আমি। মায়ের কথায় দ্রুত তৈরি হয়ে নিলাম। তৈরি হওয়ার পরপরই আম্মু আমাকে নিয়ে চলে এলেন ড্রয়িং রুমে। সবার সামনে সোফায় একদম মাঝখানটায় বসাই দিলেন। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে, তবে সবার মুখের হাসি দেখে কিছু হওয়ার পূর্বাভাস পাচ্ছি। হঠাৎ ইয়াসিন ভাইয়া খোঁচা মেরে বলে উঠলেন, মিরু, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে। মির্জাফর, আমাকে একা রেখে তুই বিয়ে করে ফেলছিস? স্বার্থপর। বলতে বলতে ইয়াসিন ভাইয়া ভুলেই গেলেন আমরা বড়দের সামনে আছি। মেজো চাচু আর চাচি চোখ পাকিয়ে তাকাতেই চুপ হয়ে গেলেন তিনি। এদিকে আমি অশান্তিতে ভুগছি। কি বলল ইয়াসিন ভাইয়া? আমার বিয়ে কার সাথে? আচ্ছা, আজকে কি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে? এজন্যই চাচুরা এত সকাল সকাল বাসায় এসেছেন? আমাকে এভাবে শাড়ি পরানো হয়েছে? মুহূর্তেই অস্থিরতা বেড়ে গেল আমার। হাঁসফাঁস করছি শুধু। আম্মু পাশেই বসেছিলেন। ফিসফিসিয়ে করুণ কণ্ঠে আম্মুকে বললাম, আম্মু, আমাকে কি এখন পাত্রপক্ষ দেখতে আসবে? তুমি এজন্যই সাজিয়েছ আমায়? আম্মুর এক কথায় হ্যাঁ। হ্যাঁ শব্দটা কানে যেতেই অস্থিরতা তীব্র হতে লাগলো আমার। ইচ্ছে করছে পালিয়ে যেতে। কান্না আসছে প্রচুর। এমন সময় হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন রেয়ান। দরজা খোলাই ছিল। তাকে এভাবে ঢুকতে দেখে সবাই তাকালাম ওনার দিকে। বড় বড় নিঃশ্বাস নিয়ে সবার দিকে একে একে তাকাচ্ছেন উনি। আমার দিকে চোখ পড়তে স্থির হয়ে গেলেন। আচ্ছা, উনি কি জানেন আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে? হয়তো জানেন, কিন্তু এতে ওনার কি? ওনার তো কিছু যায় আসে না। মৃদু কম্পিত গলায় রেয়ান মেঝো চাচ্চুকে বললেন, পা পাত্রপক্ষ দেখে চলে গেছে ওকে। ওদের পছন্দ হয়েছে মীরাকে। তোমরা কি এখনই বিয়ে দিবে ওকে? জোরালো কণ্ঠে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন রেয়ান। মেজো চাচ্চু শব্দ করে হেসে বললেন, আগে ভয় তারপর বলছি। তড়িৎ গতিতে রেয়ান মেজো চাচ্চুর পাশে বসে পড়লেন। তা দেখে মেজো চাচ্চু আবারও হাসলেন। বললেন, তুই আসতে দেরি করে ফেললি। পাত্রপক্ষ এই মাত্র বেরোলো এখান থেকে। ওদের পছন্দও হয়েছে মিডুকে। ছেলেও ভালো। ভাবছি সামনের মাসে বিয়েটা দিয়েই দেব ওকে। সামান্য আশা যা ছিল সব যেন নিভে গেল ওনার। করুণ মুখে তাকিয়ে মেজো চাচ্চুর দিকে। পাশাপাশি আমিও তাকালাম বিস্ময়ে। আমাকে তো কেউ দেখতে আসেনি। তাহলে মেজো চাচ্চু এমন বললেন কেন? উত্তর হিসেবে কিছু বলল না কেউ। মেজো চাচ্চু তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিজ ছেলের পরের কথাটা শোনার জন্য। চাচ্চুর অপেক্ষার অবসান ঘটিয়ে মৃদু স্বরে কাঁপা কাঁপা গলায় রেয়ান বললেন, বিয়েটা ভেঙে দাও আব্বু। মীরার বিয়েতে আমার মত নেই। মেজো চাচ্চু যেন শুনলেনই না রেয়ানের কথা। সবাইকে
উদ্দেশ্য করে বললেন, তাহলে আর একটা বিয়ে খাচ্ছি আমরা। রেহান মাথা নিচু করেছিলেন। মেঝো চাচুর এমন কথায় হুট করে তাকালেন আমার দিকে। তার লাল লাল চোখ দেখে স্তব্ধ হয়ে গেলাম আমি। কেমন এলোমেলো লাগছে তাকে, মনে হচ্ছে ঘুম থেকে সরাসরি উঠে এসেছেন উনি। চোখ মুখ ফ্যাকাশে, ঠোঁট চুকিয়ে কাট, চুল অগোছালো, পরনে শুধু একটা টি শার্ট আর 3/4 প্যান্ট। আপন মনে কি যেন বিড়বিড় করছেন উনি। কিছু বলার জন্য মুখ খুলবেন, সেই সুযোগ না দিয়ে মেজো চাচ্চু আব্বুকে বললেন, সাদাব, বিয়েটা পাকা করি তাহলে। 2 মাস পর মিরুর পরীক্ষা শেষ হলেই নিজেদের মেয়ে নিজেদের কাছে উঠিয়ে নিব। রেয়ান আর আমি আবারও চমকে তাকালাম মেঝো চাচ্চুর দিকে। হচ্ছেটা কি? এসব তো পাত্রপক্ষদের বলার কথা। তাহলে মেজো চাচ্চু বলছেন কেন? আমাদের দুজনের প্রশ্নের উত্তর হিসেবে আব্বু বলে উঠলেন, কিন্তু ভাইয়া, তোমার ছেলে তো রাজি না। একটু আগেই তো তোমাকে বলল বিয়েটা ভেঙে নিতে। আস্তে আস্তে সব যেন বোধগম্য হতে লাগলো আমাদের। আর এক মুহূর্ত অপেক্ষা না করে রেহান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা কি আমার আর মিয়ের বিয়ের কথা তোমরা কি আমার আর মীরার বিয়ের কথা বলছো? মেঝো চাচ্চু আফসোসের সঙ্গে বললেন, হ্যাঁ, কিন্তু তুই তো বিয়েতে রাজি না। তার মানে এতক্ষণ মজা করছিলেন সবাই। রেহান তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালেন আমার দিকে, চোখ ফিরিয়ে মেঝো চাচ্চুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে আবারও বললেন, এক্স্যাক্টলি কি চাচ্ছ তোমরা? তুই কি মীরাকে বিয়ে করতে চাইছিস? মুখে বল। উনি বললেন, নিশ্চয়ই আমার মতামত জানো বিধায় এখানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। তাও আমাকে বলতে বলছো? ইয়াসিন ভাইয়া চেঁচিয়ে উঠলেন, অবশ্যই। জনগণ জানতে চায়। রিয়ান সরু দৃষ্টিতে তাকান ইয়াসিন ভাইয়ার দিকে। নির্লিপ্ত কণ্ঠে বললেন, বিয়ে বিয়ে করব আমি, করিয়ে দাও ওর সাথে। সবাই মিটিমিটি হেসে উঠল এবার। মেজো চাচ্চু তো শব্দ করেই হেসে উঠলেন। লজ্জা বিস্ময় ঘিরে ধরল আমার। কেমন নির্লজ্জ উনি, বড়দের সামনে এভাবে কেউ বলে? গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানু তাসমিয়া মীরা, পর্ব 32। অবশেষে বিয়ের দিন নির্ধারণ করলেন মেঝো চাচ্চু। 2 মাস পর আমার পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে রেয়ান এবং আমার। আর সেটা হবে রাঙামাটিতে, পরিবারের সবার সঙ্গে মিলেমিশে। মেঝো চাচ্চু যে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন সেটা শুধুমাত্র জানতেন ফুপি আর ছোট চাচ্চু। তারা ব্যস্ত থাকায় ইয়াসিন ভাইয়াকে প্রয়োজনীয় জিনিসের সঙ্গে পাঠিয়েছেন এখানে। ফলস্বরূপ তিনি এখন এখানে উপস্থিত। মেঝো চাচুরা যাওয়ার আগে রেয়ান এবং আমাকে আলাদা কথা বলার জন্য পাঠিয়ে দেওয়া হয় আমার রুমে। বারান্দার এক কোণে মাথা নিচু করে ওনার মুখোমুখি দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ ওনার ভারী কণ্ঠ, তুমি এসব জানতে আগে থেকে? সাথে সাথে আমার জবাব, না। উনি আর কিছু বললেন না। আকাশের দিকে চেয়ে রইলেন এক দৃষ্টিতে। আমি খানিকটা কেশে বললাম, আচ্ছা, আপনি কি সরাসরি ঘুম থেকে উঠে এসেছেন? কেমন যেন লাগছে আপনাকে। ওনার নির্বিকার কণ্ঠ, কেমন লাগছে? উত্তর দিতে
সময় নিলাম অনেকটা। তারপর ম্লান কণ্ঠে বললাম, এলোমেলো, অগোছালো লাগছে আপনাকে। চোখ ঘুরিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন উনি। মসৃণ গলায় বললেন, গুছিয়ে দেবে আমায়? চমকে গিয়ে তাকালাম। ওনার সেই অদ্ভুত চাহনি, নির্লিপ্ততা। কিছু পলক তাকিয়ে চোখ আবার ফিরিয়ে নিলাম। হতাশা নিয়ে একটা বড় নিঃশ্বাস ফেললেন রেয়ান। গম্ভীর কণ্ঠে আবারও বললেন, আসছি তাহলে, খেয়াল রাখবে। চলে গেলেন উনি। একরাশ নিরাশা নিয়ে আমিও চেয়ে রইলাম তার যাওয়ার পথটির পানে। বলার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না তখনও। মেজো চাচুরা যাওয়ার পরও ইয়াসিন ভাইয়া থেকে যান আমাদের বাসায়। উদ্দেশ্য, আজ রাত এখানেই থাকবেন উনি। তখন সন্ধ্যা 7টা কি 7:30 বাজে। সোফায় আরাম করে বসে টিভি দেখছিলাম আমি। ইয়াসিন ভাইয়া কোত্থেকে এসে আমার পাশে ধপ করে বসে পড়লেন। আমি এক পলক তাকালাম সেদিকে, তারপর আবারও টিভি দেখায় মন দিলাম। ইয়াসিন ভাইয়ার প্যান্টের পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ ঘাটাঘাটি করলেন। হঠাৎ আমার সামনে ফোনটা ধরে সেই ভাবসাব নিয়ে বললেন, দেখেছিস মেয়েটা সুন্দর না? আমার গার্লফ্রেন্ড হয়। ফোনের স্ক্রিনে থাকা রমণীর দিকে বেশ সূক্ষ্মভাবে তাকালাম আমি। সুন্দর দেখতে, তবে অতিমাত্রায় স্টাইলিশ যাকে বলে। মেয়েটা ঠিক তেমনই। দেখা শেষে ফোনটা ঠেলে সরিয়ে দিলাম আমি। ইয়াসিন ভাইয়া এবার সোফায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসলেন। মুখে বাঁকা হাসি ফুটিয়ে বললেন, তোদের থেকে সুন্দর মেয়েকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছি। জীবনে এখন ঝিঙ্গালালা। বাঁকা চোখে তাকালাম ভাইয়ার দিকে। বললাম, মেয়েটার তোর সাথে মানায় না ভাইয়া। ইয়াসিন ভাইয়ার হাসি এবার আরও তীব্র হলো। টিভির পর্দায় চোখ রেখে বললেন, আমি জানি মেয়েটা আমার যোগ্য না। আমি আরও সুন্দর সুন্দর মেয়ে রিজার্ভ করি। চোখ ছোট ছোট হয়ে গেল আমার। অনেকটা রাগী কণ্ঠে বললাম, হাদা, কথার মানে না বুঝে এত বকবক করিস কেন? মেয়েটা তোর না, তুই মেয়েটার যোগ্য না, বুঝেছিস? মুখটা কালো করে ফেললেন ইয়াসিন ভাইয়া। তেতো কণ্ঠে বললেন, বেয়াদ্দপ, কয়েকদিন পর তোর বিয়ে আর তুই বড়দের সাথে বেয়াদবি করছিস। মুখ সামলে কথা বলবি বড় ভাইয়ের সাথে। আমি ভ্রু কুঁচকে বললাম, না বললে কি করবি? ইয়াসিন ভাইয়া চোখ বড় বড় করে হাত নাড়িয়ে বললেন, অভিশাপ দেব তোকে, অভিশাপ। আমি মুখ বাঁকিয়ে তাচ্ছিল্যের সঙ্গে বললাম, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ইয়াসিন ভাইয়া মাত্রাধিক রেগে গেলেন এবার। কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, তুই এমন বলতে পারলি আমাকে? আমি পাগল? তুই জানিস আমার গার্লফ্রেন্ড 15 দিন, পুরো 15 দিন আমার পেছনে ঘুরেছে, শুধুমাত্র আমার পাত্তা পাওয়ার জন্য। আর তুই আমাকে পাগল বলছিস? আমার মতো সুদর্শন ছেলে কখনো দেখেছিস? ইয়াসিন ভাইয়ার উত্তেজিত আচরণে
মোটেও আগ্রহ প্রকাশ করলাম না আমি, বরং টিভি চ্যানেল পাল্টাতে পাল্টাতে শান্ত গলায় বললাম, ফেয়ার অ্যান্ড লাভলি সুন্দরী। আরও রেগে গেলেন ইয়াসিন ভাইয়া। ফোনে কাউকে কল দিতে দিতে বলে উঠলেন, দাঁড়া তুই, তোর হবু বরকে ফোন দিয়ে বিচার দেব আমি, জাস্ট ওয়েট কর। তার এমন কথায় এবারও পাত্তা দিলাম না আমি, নিজের মতো টিভি দেখতে লাগলাম। ইয়াসিন ভাইয়া রেগে মেগে চলে গেলেন নিজের রুমে। রাত 12টা। আবদ্ধের কাঁধে মাথা রেখে বারান্দায় দাঁড়িয়ে আছে দেখি। আকাশে থাকা উজ্জ্বল চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবদ্ধ নরম গলায় বলল, দিঘু, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমোতে চলো। মাথা ঝাঁকিয়ে না জানালো দেখি। আহ্লাদি কণ্ঠে বলল, গান শুনবো। গিয়ে শোনান। অনেক রাত হয়ে গেছে দেখি, এত রাতে কিসের গান শোনা? দিঘি জেদি কণ্ঠে বলল, শুনবো মানে শুনবই, গান গেয়ে শোনান আমাকে। গান পারি না আমি। দিঘি বলল, প্লিজ আবদ্ধ, শোনান না গান, প্লিজ। আবদ্ধ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। পরপর গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, কিন্তু তারপর তোমাকে ঘুমোতে যেতে হবে। রাজি? আনন্দে মুখে হাসি ফুটে উঠল দিঘির। আবদ্ধের শরীরের সাথে আরো সেটে দাঁড়িয়ে রইল সে। তখনই আবদ্ধ গেয়ে উঠল, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছি নেমদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা। মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনের বন্ধু বড় আশা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 33। পাখির কিচিরমিচির শব্দ তীব্রভাবে কানে
আঘাত করতেই ঘুম ভেঙে যায় আমার। আড়মোড়া ভেঙে কিছুক্ষণ থ মেরে বসে রইলাম আমি। বালিশের নিচ থেকে ফোন বের করে চালু করতেই অনেকটা অবাক হলাম। প্রতিদিনের মতো আজকে অচেনা ব্যক্তির কোনো মেসেজ আসেনি ফোনে, বরং সিম কোম্পানির মেসেজে ভরে গেছে ফোনের স্ক্রিন। অবাক শব্দটা কাটিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কোনো মতে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে পড়লাম। আজকে ভার্সিটি যাওয়ার ইচ্ছে নেই আমার, সুতরাং আলসেমি নিয়ে সব কাজ করছি আমি। আম্মু নাস্তার প্লেট আনতেই সেটা আস্তে আস্তে করে খেতে লাগলাম। এমন সময় ইয়াসিন ভাইয়া বের হলেন নিজ রুম থেকে। এক হাতে মাথা চুলকাতে চুলকাতে আমার পাশে বসলেন। পরপরই চেঁচিয়ে বললেন, মামি নাস্তা দাও তাড়াতাড়ি। ক্ষুধায় ইঁদুর সুন্দরীরা পেটে ফাটিয়ে দিচ্ছে। আমি বিরক্তি নিয়ে তাকালাম ইয়াসিন ভাইয়ার দিকে। এ ব্যক্তি কখনো শুধরাবার নয়। ভাইয়ের থেকে চোখ সরিয়ে টিভি দেখায় মনোযোগ দিলাম। আম্মু তার জন্য নাস্তা আনতেই সে গপাগপ করে খেতে লাগলেন খাবার। খেতে খেতে হঠাৎই বলে উঠলেন, জানিস মিরু, জীবনে প্রথম গার্লফ্রেন্ডের সাথে রাত জেগে কথা বলেছি। উফ, কি সুন্দর অনুভূতি। আচ্ছা, তুইও কথা বলিস নাকি? হ্যাঁ। অবাক হয়ে বললাম, মানে? আমি কেন রাত জেগে কথা বলবো কারোর সাথে? মিথ্যুক, মিথ্যা বলিস না, বুঝি না আমি? নতুন নতুন বিয়ে ঠিক হয়েছে তোর, এখন তো দিন রাত ফোনে প্রেমালাপ করবি। বিরক্তি নিয়ে তাকালাম ইয়াসিন ভাইয়ার দিকে। ওনার মুখে কি এগুলো ছাড়া আর কোনো কথাই নেই? তীব্র বিরক্তিতে ঝাঁঝালো কণ্ঠে বললাম, এসব ফালতু কথা ছাড়া তুই আর কোনো কথা বলতে পারিস না ভাইয়া? ইয়াসিন ভাইয়া কিছু বলার জন্য উদ্যোগ হতেই রেগে আবারও বললাম, আর একটা কথা বললে তোর নাস্তা প্লেট কিন্তু ফেলে দিব ভাইয়া। ভাইয়া সেখানেই চুপসে যাওয়া মুখ নিয়ে গপাগপ খেতে লাগলেন খাবার। কিছুক্ষণ পর বিড়বিড় করে বলে উঠলেন, ভাইয়া বলেও ভাইয়ার মর্যাদা দেয় না, ফাজিল, বড় ভাইকে বকিস, অভদ্র। তার কথায় কান দিলাম না আমি, নিজের মতো রইলাম। 5-10 মিনিট পর ইয়াসিন ভাইয়ার ফোন বেজে উঠল। কল রিসিভ করে আমাকে শুনিয়ে শুনিয়ে ইয়াসিন ভাইয়া বেশ উচ্চ স্বরে বললেন, কি করছো সুইট হার্ট? ওপাশ থেকে কিছু বলতে ভাইয়া শব্দ করে হেসে উঠলেন। বললেন, তাহলে আজকেও রাত জেগে কথা বলবো, ঠিক আছে? এখন তুমি রেস্ট নাও। বাই বাই সুইট হার্ট। আম্মু পানির গ্লাস নিয়ে এদিকেই আসছিলেন। ইয়াসিন ভাইয়ার সুইটার কথাটা শুনে ভ্রু কুঁচকে বললেন, ইয়াসিন, এগুলো কী ধরনের কথা? কাকে বলছিস এগুলো? দাঁড়া, আজকেই তোর মাকে বল। কথাটা শেষ করার আগেই ইয়াসিন ভাইয়া দ্রুত বলে উঠলেন, মামি, তুমি যা শুনছো সব ভুল। আমি তো আমার মতো ছেলে ফ্রেন্ডকে শেখাচ্ছিলাম কিভাবে গার্লফ্রেন্ড মানে হ্যাঁ ইংরেজি ওয়ার্ড শেখাচ্ছিলাম। বেচারা মূর্খ তো। আম্মু বিশ্বাস করলেন না কথাটা। সূক্ষ্ম দৃষ্টিতে ইয়াসিন ভাইয়ার দিকে তাকিয়ে থেকে পানির গ্লাসটা রেখে চলে গেলেন। সাথে সাথে বুকে হাত রেখে বড় একটা নিঃশ্বাস ফেললেন ইয়াসিন ভাইয়া। বিড়বিড় করে বলে উঠলেন, বড় বাচ্চা বাঁচলাম আল্লাহ। ভাইয়ার অবস্থা দেখে মিটিমিটি হাসছি আমি। হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। ইয়াসিন ভাইয়াকে বললাম, ভাইয়া সত্যিটা আম্মুকে বলে দেই আমি, কি বলিস? ইয়াসিন ভাইয়া করুণ দৃষ্টিতে তাকালেন এবার। তেতো কণ্ঠে বললেন, কি ঘুষ নিবি? বেশি কিছু না, তোর ফোনটা আধা ঘন্টার জন্য আমায় দিয়ে দে। তোর ফোন নাই? আমি তোকে ফোন দিতে বলেছি। ইয়াসিন ভাইয়া জেদি কণ্ঠে বললেন, দেব না। কি করবি কর যা। সোফা সেরে উঠে দাঁড়ালাম আমি। রান্নাঘরে যাব ভাব নিয়ে বললাম, তাহলে আমি আম্মুকে বলে দিচ্ছি। ফুপিকে বললেও মন্দ হবে না। সাথে সাথে ফোনটা আমার হাতে ধরিয়ে দিলেন ইয়াসিন ভাইয়া। কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ফোনটার খেয়াল রাখিস মিরু, অনেক নরম সে, দেখিস ভাঙে না যেন। আমার জান এটা। বাই বাই আমার কলিজা। ইয়াসিন ভাইয়ার এসব নাটক দেখতে দেখতে অভ্যস্ত আমি, সুতরাং সেদিকে না তাকিয়ে সোজা চলে এলাম রুমে। কিন্তু পরে মনে হলো, আমি ফোনটা নিয়েছি কেন? পরক্ষণেই একটা ইচ্ছে জাগলো মনে, ইয়াসিন ভাইয়ার ফোন দিয়ে রিয়ানকে কল করলে কেমন হয়।
তবে এমন করায় উনি কি না কি মনে করবেন। পরপরই ভাবলাম আমি তো আর কথা বলছি না, ওনার আওয়াজ শুনেই কল কেটে দেব। এতে তো উনি বুঝতে পারবেন না আমি কল করেছিলাম ভেবে কাঁপা কাঁপা হাতে ফোনের ডায়াল লিস্টে গেলাম। আব্রাহাম ভাই সার্চ দিতেই পেয়ে গেলাম ওনার নম্বর। কল দেওয়ার কয়েক সেকেন্ড পরই কল রিসিভ করলেন উনি। গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ ইয়াসিন বল। আমি চুপ হয়ে আছি, কি করব বুঝতে পারছি না। কল কেটে দিব এমন সময় উনি আবারও বললেন, ইয়াসিন কথা বলছিস না কেন? সব ঠিক আছে তো ওখানে? মরুভূমি ঠিক আছে তো? এবারও চুপ আমি। হাত পা প্রচণ্ড কাঁপছে। মস্তিষ্কে অনেক প্রশ্ন জমা হলেও প্রশ্ন করার ক্ষমতা নেই। কলও কাটছি না এবার। ওপাশে উনিও চুপ। প্রায় অনেকক্ষণ নীরব থেকে হঠাৎ রিয়ান বললেন, মরুভূমি? ইয়াসিনের ফোন তোমার কাছে কেন? চমকে উঠলাম আমি। সাথে সাথে কল কেটে দিলাম আমি। ভয় লাগছে, অস্বস্তি লাগছে শুধুই। বুঝতে পারছি না উনি বুঝলেন কিভাবে ফোনের উপাশে আমি। লম্বা একটা ঘুম শেষে ছাদে চলে আসি আমি। সাথে ইয়াসিন ভাইয়াও ছিলেন। আমরা দুজন টুকটাক কথা বলছিলাম। এমন সময় পাশের ছাদে শুভ ভাইয়ার আগমন ঘটল। আমরা কেউই খেয়াল করিনি তাকে। হঠাৎ শুভ ভাইয়ার কণ্ঠ শোনা গেল। উচ্চ স্বরে উনি বলছেন, মীরা সাহেবা কেমন আছো? শুভ ভাইয়াকে দেখে মুচকি হাসলাম। নম্রভাবে বললাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি একরকম। তোমার পাশে উনি কে? কখনো তো দেখিনি এ এলাকায়। ইয়াসিন ভাইয়া নিচ থেকে হাত বাড়িয়ে দিলেন শুভ ভাইয়ার দিকে। মুখে হাসি ফুটিয়ে বললেন, আমি মিরুর ভাই ইয়াসিন। আপনি? পাশাপাশি ছাদ হওয়াতে একে অপর থেকে বেশি দূরত্বে নেই আমরা। সেহেতু শুভ ভাইয়াও হাসি মুখে ইয়াসিন ভাইয়ার হাতের সঙ্গে হাত মিলিয়ে বললেন, আমি শুভ। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইয়াসিন ভাইয়া বললেন, আমারও ভালো লাগলো। কথাটা বলার মাঝখানে ইয়াসিন ভাইয়ার ফোন বেজে উঠল। অন্য পাশে গিয়ে ফোনে কিছুক্ষণ কথা বলে আবারও চলে এলেন আমাদের মাঝে। শুভ ভাইয়াকে দ্বিধান্বিত গলায় বললেন, আমাদের এখন যেতে হবে ভাইয়া, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনার সাথে দেখা হয়ে সত্যিই খুব ভালো লেগেছে। শুভ ভাইয়া মুচকি এসে হাসলেন, শুধু কিছু বললেন না। ওনার মুখের গঠন দেখেও বোঝা যাচ্ছে না কিছু। এক পলক শুভ ভাইয়ার দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আমরা। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই ভাইয়াকে প্রশ্নাতীত কণ্ঠে বললাম, ভাইয়া কিছু কি হয়েছে? ছাদ থেকে নিয়ে এলে কেন? ইয়াসিন ভাইয়া নির্বিকার কণ্ঠ, তোর হবু বর আসবে একটু পর। মেলায় যাবি তুই আর সে, তাই রেডি হতে বলেছে। অবাক চাহনিতে ইয়াসিন ভাইয়ার দিকে তাকালেও কিছু বললাম না। বাসায় গিয়ে আম্মু বললেন রেডি হয়ে নিতে। বাধ্য মেয়ের মতো আমিও রেডি হয়ে নিলাম। গাড়িতে বসে আছি আমি আর রিয়ান। জ্বালানা গলিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছি বাইরের দিকে, অথচ মন আমার অন্যদিকে। ভয় লজ্জা দুটোই কাজ করছে আমার মাঝে। সকালের ঘটনার জন্য রেয়ান যদি কিছু বলেন তখন কি জবাব দেব আমি? কিন্তু আমাকে অবাক করে দিয়ে এই বিষয়ে পুরো রাস্তায় একটা কথাও বলেননি রেয়ান। তবু অস্বস্তি যেন বেড়েই চলেছে আমার। মেলার আসার পর কিছুক্ষণ ঘোরাফেরা করি আমরা। সময়ের সাথে সাথে নিজেদের হাঁটা দূরত্ব কমে আসে আমাদের। পাশাপাশি হাঁটছিলাম দুজন। বেশ কয়েকটা জিনিসও কেনা হয়েছে ইতিমধ্যে। শেষে চাচিজানের জন্য কিছু জিনিস দেখছিলাম আমি। হঠাৎ পাশ থেকে রেয়ান বলে উঠলেন, সকালে ইয়াসিনের ফোন দিয়ে কল দিয়েছিলে কেন? মিস করছিলে বুঝি? হকচকিয়ে গেলাম আমি। লজ্জা পেলাম অনেকটা। অপরাধীর মতো মাথা নুয়ে আমতা আমতা করে বললাম, আমি করিনি। কেন কল? আমি করিনি কোনো কল। রেয়ান বাঁকা হেসে বললেন, তাই? কিন্তু ইয়াসিন যে বলল সকালে তুমি ওর ফোন নিয়েছিলে, বুঝতে বাকি রইল না। ধরা খেয়ে গেছি আমি। এখন শত মিথ্যা বললেও কাজ হবে না, সুতরাং চুপ রইলাম। একটা টু শব্দও করলাম না আর। তবে কিছুক্ষণ পর যখন আর চোখে তার দিকে তাকালাম তখন তাকে নিঃশব্দে হাসতে দেখেছি আমি। সামনের দিকে চেয়ে নিচের ঠোঁট কামড়ে হাসছেন উনি। মেলায় ঘোরাফেরা শেষে রেয়ান আমাকে পৌঁছে দেন আমাদের বাসায়। গাড়ি থেকে নামতেই
আমার সাথে সাথে উনিও নামলেন। সামনে আগাবো তখনই দেখা হয়ে যায় শুভ ভাইয়ার সাথে। শুভ ভাইয়া আমাকে দেখে বললেন, আরে মীরা সাহেবা, এ সময় কোথা থেকে এলে? মুচকি হেসে বললাম, মেলায় গিয়েছিলাম একটু। শুভ ভাইয়া এবার রিয়ানকে উদ্দেশ্য করে বললেন, উনি কে, তোমার ভাই? প্রশ্নের উত্তর কী দেব আমি, শুধু মুচকি হাসলাম। আর চোখে রিয়ানের দিকে তাকাতেই দেখলাম উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ ভাইয়ের দিকে। হুট করে ভারী কণ্ঠে বলে উঠলেন, আমি মীরার ফিয়ন্সে। আপনি? কথাটা শুনেই মুখ চুপসে গেল শুভ ভাইয়ার। অবিশ্বাস্য চোখে তাকালেন আমার দিকে। ঢোক গিলে হাসার চেষ্টা করলেন। রেয়ানের দিকে তাকিয়ে বললেন, নাইস টু মিট ইউ। রেয়ান মাথা ঝাঁকিয়ে সায় দিলেন, শুধু কিছু বললেন না। এদিকে অবস্থা খারাপ হতে দেখে তাড়াতাড়ি বিদায় জানিয়ে আমি চলে এলাম ফ্ল্যাটে। আমার যাওয়ার কিছুক্ষণ পর রেয়ানও চলে গেলেন। তবে যাওয়ার আগে বরাবরের মতো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন শুভ ভাইয়ার দিকে। এই ঘটনার পর ঠিক রাতেই হন্তদন্ত হয়ে ইয়াসিন ভাইয়া রুমে ঢুকলেন আমার। আমি তখন বিছানায় বসে উপন্যাসের বই পড়ছিলাম। আমার কাছে এসে উত্তেজিত কণ্ঠে ভাইয়া বললেন, মিরু, শুনেছিস কিছু? আব্রাহাম ভাই নাকি বলেছে তিনি কালকেই তার আর তোর আকত করে রাখতে চান। সকালেই নাকি মামা মামি হুজুর নিয়ে আসবেন। কথাটা শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেলাম আমি। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে যেন আমার। ভাইয়া কি বলছেন এগুলো? পাগল হয়ে গেছেন নাকি? চলবে।